আজকের ক্লাসে আমরা 422 পেজে ম্যাথের যে কোশ্চেন সেট আছে তোমাদের মাধ্যমিক পর্ষদ টেস্ট পেপারে, তো 422 পেজে ম্যাথের কোশ্চেনের সলিউশন শুরু করছি। দেখো এমসিকিউ দিয়ে। এমসিকিউ একের দাগের এক একটা বলেছে বার্ষিক a% সরল সুদের হারে কোনো মূলধনের b বছরের মোট সুদটা বলে দেওয়া আছে। মূলধনের পরিমাণ, আমরা মূলধনের পরিমাণ p টাকা ভেবে নিচ্ছি। তাহলে p টাকার a% হারে b বছরের সুদ কত? এই যে p টাকার a% হারে b বছরের সুদ, তাহলে p a b বাই 100, তাই তো? এটা কত বলে দেওয়া আছে? এটা বলা আছে যে ABC বাই 25। এই সূত্রটা যে আমরা নির্ণয় করছি সেটা আবার বলে দেওয়া আছে যে ABC বাই 25। তাহলে দুটো সমান হবে, এটা কেটে গেল, এটা 4 25 100। আচ্ছা, এ কাটলো, বি কাটলো, ঠিক আছে? তাহলে P বাই 4 ইজ ইকুয়াল টু C হয়ে যাচ্ছে এখানে। P বাই 4 ইজ ইকুয়াল টু C, তাহলে P ইজ ইকুয়াল টু 4C। তাহলে এটাই এখানে মূলধন হয়ে যাচ্ছে। P ইজ ইকুয়াল টু 4C, অপশন বি তে আছে 4C টাকা। অপশন বি 4C টাকা, ঠিক আছে? নেক্সট দেখো দুইয়েরটা। একটি ব্যবসায় ABC এর মূলধন অনুপাত বলে দেওয়া আছে 5:6:8, লভ্যাংশ অনুপাতও বলা আছে। তাহলে মূলধনের অনুপাত, বিনিয়োগকালের অনুপাত বলা আছে। ABC এর বিনিয়োগকালের অনুপাত আর লভ্যাংশ অনুপাত দেওয়া আছে। আমরা জানি যে এই মূলধন অনুপাত আর মূলধনের অনুপাত এবং বিনিয়োগকালের অনুপাতের মিশ্র অনুপাতটা লভ্যাংশ হয়। তাহলে আমরা ধরে নিচ্ছি এখানে যে মূলধন অনুপাতটা যদি আমরা ABC ভেবে নিই আর বিনিয়োগকাল হচ্ছে 5:6:8, বিনিয়োগকাল যদি 5:6:8 হয় আর মূলধন যদি A:B:C হয়, তাহলে এখানে 5A:6B:8C ইজ ইকুয়াল টু লভ্যাংশের অনুপাতটা কত বলেছে? লভ্যাংশ আছে 5:3:12। তাহলে 5:3:12। তাহলে এখান থেকে আমাদের A:B:C নির্ণয় করতে হবে। তাহলে A:B:C এখান থেকে কোনটা হয়ে যাবে? দেখো A:B:C কোন অনুপাতের সঙ্গে এটা ম্যাচ করছে। যে আমরা অপশনগুলো দেখছি যে এইখানে যে এইটা দেয়া আছে 5:6:8, আমাদের যদি ABC ফার্স্ট অপশন আছে দেখো, তাহলে এইখানে যদি অনুপাতে চলে যায় A:B:C কত হয়ে যাচ্ছে? তাহলে 5/5:3/6:12/8 যদি এটা এখান থেকে যদি অনুপাতাকারে করে দিই, তাহলে এটাকে পূর্ণ সংখ্যা আসার জন্য, না এটা তো এইভাবে হচ্ছে না, তো এই যে অনুপাতের মানটা আছে, দেখো অপশনগুলো দিয়ে আমরা চেক করছি। ফার্স্ট অপশন আছে 2:1:3। এখানে যদি 2:1:3 এর সঙ্গে এই 2:1:3 এখানে বসালে 5 দোকানে 10, 6 একে 6, 3 8 24। আচ্ছা, এটাকে ছোট করলে 2 দিয়ে যদি ভাগ করি 5:3:8। আচ্ছা, এইটা লভ্যাংশ 5:3 না, এটা 12 হবে। 2 দিয়ে ভাগ করলে 3 12, এইটাই লভ্যাংশ দেওয়া আছে। তার মানে A:B:C প্রথমেরটাই A:B:C হয়ে যাচ্ছে ফার্স্ট অপশন 2:1:3, কারণ এই দুটোর মিশ্রণ অনুপাতটা এই লাভের সঙ্গে সমান হচ্ছে, অর্থাৎ A:B:C হয়ে যাচ্ছে। এই যে অপশনগুলো চেক করবে বসিয়ে অপশনগুলো বসিয়ে চেক করলে যে মূলধনের অনুপাত, এই বিনিয়োগকাল আর মূলধন, বিনিয়োগকালের অনুপাতটা বলা আছে যে 5:6:8, তার সঙ্গে বিনিয়োগকালের সঙ্গে মূলধন ফার্স্ট অপশনটা দিয়ে একবার চেক করবো। যখন ফার্স্ট অপশনে মিলবে না সেকেন্ড অপশনে চেক করবে, থার্ড অপশনের পরপর এইভাবে মিলে যাবে, ঠিক আছে? তাহলে ফার্স্ট অপশনের সঙ্গে এখানে মিলে যাচ্ছে, মূলধনের লাভের অনুপাতের সঙ্গে ইকুয়াল হয়ে যাচ্ছে। তাহলে অপশন হয়ে যাচ্ছে অপশন এ 2:1:3। অপশন এ 2:1:3। তিনেরটা ax² প্লাস abcx প্লাস c দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান কিন্তু বিপরীত চিহ্ন যুক্ত হবে। ax² abcx প্লাস c ইজ ইকুয়াল টু 0, এইটা আছে। ax² প্লাস abcx প্লাস c ইজ ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় সমান কিন্তু বিপরীত চিহ্ন যুক্ত। আমরা এটা আলফা আর মাইনাস আলফা মনে করছি। তাহলে বীজদ্বয়ের যোগফলটা কি হয়ে যাচ্ছে? তাহলে আলফা প্লাস মাইনাস আলফা মানে 0 হয়ে যাচ্ছে, মাইনাস বি বাই এ। মাইনাস বি মানে এখানে এবিসিটা বি, ABC বাই এ, ঠিক আছে? তাহলে এইটাতে কেটে যাবে অটোমেটিক্যালি। তাহলে আলফা মাইনাস আলফা ইজ ইকুয়াল টু মাইনাস ABC বাই এ কেটে দাও, তাহলে এটা 0 হয়ে যাচ্ছে। মাইনাস BC ইজ ইকুয়াল টু 0, তাহলে BC ইজ ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। তাহলে এখানে বলেছে যে বিপরীত চিহ্ন যুক্ত হবে যখন আর গুণফলটা আলফা স্কোয়ার হয়ে যাচ্ছে, এখানে ax² প্লাস abcx প্লাস c, ঠিক আছে? abcx প্লাস c
আচ্ছা, বীজদ্বয় সমান কিন্তু বিপরীত চিহ্ন যুক্ত হবে। আমরা বীজদ্বয় সমান এবং বিপরীত চিহ্ন যুক্ত নিয়েছি, বীজদ্বয় সমান এবং বিপরীত চিহ্ন যুক্ত নিয়ে এখানে এইটাই আসছে কিন্তু। আবার যদি আমরা নিরূপকের মান বের করতে যাই, দেখো তাহলে বি স্কোয়ার মাইনাস, যেহেতু দুটো বীজ সমান, তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac, তার মানে বি স্কোয়ার মানে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 4ac, মানে 4ac হয়ে যাচ্ছে, এটা ইজিক্যাল টু 0 হয়ে যাচ্ছে। তাহলে বিপরীত তখন কেসটা আবার এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইজিক্যাল টু 4ac হয়ে যাচ্ছে। তখন এসি কেটে গেলে তাহলে এ বি স্কোয়ার সি ইজিক্যাল টু 4 হয়ে যাচ্ছে। এইটা একটা কন্ডিশন আসছে আবার, কিন্তু এটা শুধুমাত্র সমানের কন্ডিশন, ঠিক আছে, সমানের কন্ডিশন। তাহলে এইখানটা যে এটা আছে, এই এটা যদি না থাকে তখন কিন্তু এবিসি তোমাদের উত্তর অনুযায়ী এবিসি আসবে, ঠিক আছে। কিন্তু অপশন এটা, এখন অ্যান্সার এটা আসছে, ঠিক আছে, এটা আসছে, তোমাদের অ্যান্সার এইটা দেওয়া আছে এবিসি ইজিক্যাল টু 0। এই অ্যান্সারটা তখন আসবে যদি এটা না থাকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে যে কটা অপশন দেওয়া আছে, যেটা অ্যান্সার আসছে আমাদের বিসি ইজিক্যাল টু 0, এক্সাক্ট অ্যান্সারের সঙ্গে কিন্তু কোনোটাই ম্যাচ করছে না, এইটাই অ্যান্সার হবে বিসি ইজিক্যাল টু 0। এটা নিশ্চয়ই তোমাদের পরীক্ষার এতে দেওয়া থাকবে। আর যেটা কোশ্চেনটা দেওয়া আছে সেখানে যদি এক্স স্কোয়ারের সহগটা এ না থেকে 1 হয়, শুধুমাত্র এক্স স্কোয়ার, তাহলে কিন্তু অপশন সমীকরণটা এইটা হলে যে এক্স স্কোয়ার প্লাস এ বি সি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0, এইটা যদি হয় তখন এ বি সি সমান 0 হবে তখন, ঠিক আছে। আচ্ছা, তখন মানে তাহলে আমরা সমীকরণটা যদি এইটাই ভাবি, তখন অপশন ডি এবিসি ইকুয়াল টু 0 হবে, যদি সমীকরণটা আমরা এইটা ভাবি। চারেরটা, ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও, এবিসি ত্রিভুজ, এটা ত্রিভুজ এ বি সি, পরিকেন্দ্র ও, ঠিক আছে। আচ্ছা, ও বি সি, ও সি বি, আচ্ছা ও সি বি, এইটা এক্স বলা আছে, ও সি বি। আর কি বলা আছে, বিএসি ওয়াই, এই যে বিএসি এইটা ওয়াই, এটা যোগ করে দাও। এইটা এক্স হলে এই দিকটাও এক্স হয়ে যাচ্ছে, হ্যাঁ। আচ্ছা, এইটা এক্স, তাহলে এই কোণটার মান হচ্ছে, এই কোণটা কোণ বিওসি হয়ে যাচ্ছে 180 মাইনাস 2x, তিনটে কোণের সমষ্টি 180 মাইনাস 2x, ঠিক আছে। আবার আচ্ছা, কয়েকটা সম্পর্ক দেওয়া আছে, কোনটা ঠিক হবে। আবার এই যে বিসি বৃত্তচাপের সাপেক্ষে এইটা কেন্দ্রস্থ কোণ, এটা বৃত্তস্থ কোণ, ঠিক আছে। যেহেতু এটা কেন্দ্রস্থ কোণ, এটা কার সঙ্গে সমান হবে, এই কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণের সঙ্গে সমান হবে। তাহলে হয়ে যাচ্ছে এই বৃত্তস্থ কোণের দ্বিগুণ হচ্ছে 2y ইকুয়াল টু কেন্দ্রস্থ কোণ, মানে বিসি বৃত্তচাপের সাপেক্ষে কেন্দ্রস্থ কোণ হচ্ছে 180 মাইনাস 2x। যদি এদিকে নিয়ে আসি 2y প্লাস 2x ইকুয়াল টু 180, উভয় দিক 2 দিয়ে ভাগ করলে x প্লাস y সমান হয়ে যাচ্ছে 90 ডিগ্রি। এই সম্পর্কটা আসছে, x প্লাস y সমান 90 ডিগ্রি। অপশন বি তে আছে এটা, x প্লাস y ইকুয়াল টু 90 ডিগ্রি, ঠিক আছে। নেক্সট দেখো 5এর দাগেরটা, 5এর দাগের বলছে 6 সেমি ব্যাসার্ধের একটি নিরেট ধাতব গোলকের ওজন দিয়ে দেওয়া আছে। ওই ধাতু নির্মিত 8 সেমি বহিঃব্যাসার্ধ বিশিষ্ট ও 2 সেমি পুরু ফাঁপা গোলকের ওজন কত হবে। আচ্ছা, সলিডটা কতটা আছে বের করতে হবে গোলকের। 6 সেমি ব্যাসার্ধের দেয়া আছে, 6 সেমি ব্যাসার্ধের ধাতব গোলকের ওজন দেয়া আছে। তাহলে যে ধাতব গোলকের ওজন দেয়া আছে তার সলিডটা কত, নিরেট ধাতব গোলকের, তার আয়তন হচ্ছে 4/3 পাই 6 কিউব, মানে 216। এইটার ওজন দেয়া আছে 4/3 পাই আর কিউব ইকুয়াল টু 27 কেজি, ঠিক আছে। এবার একটা ফাঁপা গোলক দেয়া আছে যার বহিঃব্যাসার্ধ 8 সেমি, আর একটি ফাঁপা গোলক, তাহলে 2 সেমি পুরু, মানে যার বহিঃব্যাসার্ধ 8 সেমি, তাহলে অন্তর্ব্যাসার্ধ হবে 8 - 2 6 সেমি। তাহলে সেই সলিডটার আয়তন কত হবে, 4/3 পাই 8 কিউব মাইনাস 6 কিউব হবে, যেহেতু 2 সেমি পুরু, ঠিক আছে। এই সলিডটা কতটা হচ্ছে, এই সলিডটা হচ্ছে 4/3 পাই 8 কিউব, মানে 512 মাইনাস এইটা হয়ে যাচ্ছে 216, ঠিক আছে। তাহলে 4/3 পাই ইন্টু 6 11 হাতে 1 2 2 × 11 9 11 হাতে 1 3 3 × 6 3 × 5 2 5 296 হচ্ছে। আচ্ছা, এবার এইটার ওজন যদি
এইটার ওজন বলে দিয়েছে, যে এইটার ওজন বলে দেওয়া আছে কত কেজি, 27 কেজি, তাই তো? আচ্ছা, এইটার ওজন বলা আছে 27 কেজি। এত, তাহলে আমরা যদি ঐকিক নিয়মে করে দিই, এত ঘনসেমির ওজন 27 কেজি, 1 ঘনসেমির ওজন এইটা বাই এইটা, মানে 4/3 পাই ইন্টু 216, এটা হচ্ছে 1 ঘনসেমির ওজন। এত ঘনসেমির ওজন ইন্টু গুণ করে দিলেই হবে 4/3 পাই 296, 4/3 পাই 4/3 পাই কেটে গেল। আচ্ছা, আর 6 দিয়ে 3 দিয়ে যদি কেটে দিই, 3 9 27, 3 দিয়ে গেলে 3 7 21, 3 2 6 72। আচ্ছা, এইটা কাটছে 72 দিয়ে, আবারও 3 দিয়ে কাটবে, 3 3 9, 3 24 72, 24 1 24, 24 দিয়ে কাটছে না এটা, 3 দিয়ে, আবার 3 দিয়ে কেটে যাচ্ছে, 3 8 24, 8 8 দিয়ে এটা কাটছে, 8 3 8 24, 5 56, 27 56, 37 কেজি হয়ে যাচ্ছে, দেখো। ঠিক আছে, তাহলে অপশন বি 37 কেজি, অপশন বি 37 কেজি। কিভাবে করলাম এটা, 6 সেমি ব্যাসার্ধের বলেছে, তাহলে সেই সলিডটার আয়তন বের করলাম, যে এত ঘনসেমির ওজন এত কেজি। এবার এতটা 2 সেমি পুরো বলেছে, বহির্ব্যাসার্ধ 8 সেমি, তাহলে নিশ্চয়ই অন্তর্ব্যাসার্ধ নিশ্চয়ই এইটা যদি 2 সেমি পুরো হয়, এতটা, এইটা গোলক, এটা 2 সেমি পুরো ধরে, তাহলে এখান থেকে এই পুরোটা 8 সেমি, তাহলে এই 2 সেমি পুরো, তাহলে এতটা, এই জায়গাটা 6 সেমি হবে। ঠিক আছে, এইটা, তাহলে সেই সলিডটা বের করেছি, ফাঁপা জঙের আয়তন এইটা বেরিয়েছে। এবার ঐকিক নিয়ম, এত ঘনসেমির ওজন 27 কেজি, 1 ঘনসেমির কত আর এত ঘনসেমির কত, তাহলে 1 ঘনসেমির 27 বাই এইটা নিচে চলে এসছে, আর এত ঘনসেমির হচ্ছে এইটা উপরে গুণ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, n সংখ্যক তথ্যের যৌগিক গড় x বার, প্রথম n-1 সংখ্যক তথ্যের যোগফল কি হয়, তাহলে n তম সংখ্যাটি কত, n তম সংখ্যা নির্ণয় করব। আচ্ছা, n সংখ্যক মানে x1 প্লাস x2 প্লাস ডট 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 প্লাস xn বাই n, এদের যৌগিক গড় x বার, তাহলে x1 প্লাস x2 প্লাস xn ইজ ইকুয়াল টু n x বার হয়ে যাচ্ছে। আচ্ছা, প্রথম n-1 সংখ্যক তথ্যের যোগফল কে, তাহলে এইখানে এইটাকে আমরা আবার লিখতে পারি x1 প্লাস x2 প্লাস ডট 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 প্লাস xn এর আগে xn-1 আছে, তারপর xn আছে, এটা হচ্ছে n x বার। এই জায়গাটা বলেছে কে, কে প্লাস xn ইজ ইকুয়াল টু n x বার, তাহলে xn এর মান কত, n x বার মাইনাস কে, এটা হচ্ছে xn এর মান। ঠিক আছে, আচ্ছা, n x বার মাইনাস কে, অপশন ডি, অপশন ডি n x বার মাইনাস কে, এটা হয়ে যাচ্ছে। দেখো, এমসিকিউ হলো, দুই এর দাগে যাচ্ছি, দেখো শূন্যস্থান পূরণ। বলা আছে পি টাকার r% চক্রবৃদ্ধি সুদের হারে অর্জিত সুদের পর্ব ত্রৈমাসিক হলে n বছর পর সমূল চক্রবৃদ্ধি, ত্রৈমাসিক মানে 4টে 3 মাস মিলে, 4টে 3 মাস মিলে 1 বছর হচ্ছে, তাহলে পাওয়ারে 4n হবে কিন্তু। ঠিক আছে, আচ্ছা, পি টাকার, তাহলে সমূল চক্রবৃদ্ধি p ইন্টু 1 প্লাস হয়ে যাবে p ইন্টু 1 প্লাস 4টে পর্ব, তাহলে r বাই 4 বাই 100 পাওয়ারে 4n, এইটা হবে। তাহলে এইটা আরটা নিচে নেমে এসে হয়ে যাচ্ছে p ইন্টু 1 প্লাস r বাই এটা 400, তার পাওয়ারে 4n, এত টাকা হয়ে যাবে শূন্য। p ইন্টু 1 প্লাস r বাই 400, তার পাওয়ারে 4n, এত টাকা দেওয়া আছে। দুইয়েরটা √3 মাইনাস 5 এর অনুবন্ধী করণী, √3 মাইনাস 5 এর অনুবন্ধী করণী চেয়েছে। √3 মাইনাস 5 এর অনুবন্ধী করণী হবে দুইয়েরটা মাইনাস √3 মাইনাস 5, তিনেরটা। তিনের বলা আছে যে দুটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে তাদের সর্বাধিক সংখ্যায় ড্যাশটি স্পর্শক অঙ্কন করা যায়। আমরা এটা অনেকবার করেছি। এই একটা বৃত্ত, এই একটা বৃত্ত, এই একটা সরল সাধারণ স্পর্শক করা যায়, এই একটা সরল সাধারণ স্পর্শক করা যায়, এই একটা স্পর্শক যেটা তির্যক সাধারণ, আর এই একটা স্পর্শক যেটা তির্যক সাধারণ স্পর্শক। দুটো সরল ছেদ বা স্পর্শ না করলে টোটাল 4টে স্পর্শক হয়ে যায়, দুটো সরল আর দুটো তির্যক, এখানে 4টি। ঠিক আছে, 4টা। এবিসি সমকোণী সমদ্বিবাহুত্রিভুজ যার বি কোণ সমকোণ। আচ্ছা, এবিসি সমকোণী সমদ্বিবাহুত্রিভুজ, তার মানে এটা বি কোণ,
এটা এ বি সি, তার মানে এইটা 45, এইটা 45, এইটা 90, ঠিক আছে, এ বি সি এটা, তার মানে এ প্লাস সি, বি কোণ 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, মানে এ প্লাস সি 90 ডিগ্রি, তার মানে সি ইজ ইকুয়াল টু 90 মাইনাস এ আর এ ইজ ইকুয়াল টু 90 মাইনাস সি আমরা লিখতে পারি। তাহলে সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার সি এর মান চেয়েছে, হয়ে যাচ্ছে সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার সি, সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার সি মানে আমরা 90 মাইনাস এ লিখতে পারি, 90 মাইনাস এ, তাহলে সাইন স্কোয়ার এ, তাহলে সাইন 90 মাইনাস এ কস এ, এটা হয়ে যাচ্ছে কস স্কোয়ার এ, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ 1 আসছে দেখো 5 এর। একটি ফাঁপা লম্ববৃত্তাকার চোঙের বহিঃব্যাসার্ধ ও অন্তর্ব্যাসার্ধ, এটা লম্ববৃত্তাকার চোঙের অঙ্ক দিয়ে দিয়েছে, তাই তো, লম্ববৃত্তাকার চোঙের বহিঃব্যাসার্ধ ও অন্তর্ব্যাসার্ধ দেওয়া আছে। এবার কি নির্ণয় করতে হবে এখানে, চোঙের আচ্ছা বহিঃব্যাসার্ধ ক্যাপিটাল আর একক এবং অন্তর্ব্যাসার্ধ স্মল আর একক হলে এবং উচ্চতা এইচ একক হলে চোঙটির সমগ্রতলের ক্ষেত্রফল হবে, 2 পাই আর প্লাস আর এইচ, হ্যাঁ, চোঙটির সমগ্রতলের ক্ষেত্রফল হবে ড্যাশ বর্গ একক দেওয়া আছে, হ্যাঁ, এটা হচ্ছে 2 পাই আর এইচ, 2 পাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর এইচ প্লাস 2 পাই আর স্কোয়ার, তাই তো, 2 পাই আর স্কোয়ার, তাহলে ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার, দুদিকটাইতে উপর দিকে গোলক নিচের দিকে গোল আকারে আছে, সেই কারণে এটা 2 পাই হয়ে যাচ্ছে আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, এত বর্গ একক, এটা শূন্যস্থানে এটা বর্গ একক লিখে দেওয়া আছে। x1 x2 x3 ডট ডট করে xn চলগুলি ঊর্ধ্বক্রমে থাকলে এদের মধ্যমা কত হবে, x1 x2 x3 করে x 100 পর্যন্ত দেওয়া আছে, তার মানে জোড় সংখ্যক পদ দেওয়া আছে, তাই তো, জোড় সংখ্যক পদ যেহেতু দেওয়া আছে, জোড় সংখ্যক পদ যেহেতু দেওয়া আছে, তাদের মধ্যমা কত হবে, x 50তম পদ আর x 51তম পদ বাই 2, এই দুটো পদের যোগফল বাই 2, তাহলে এর আগে 49টা পদ আছে, এর পরে 49টা পদ আছে, ঠিক আছে, এই দুটো পদের যোগফল বাই 2, তাহলে মধ্যমা হয়ে যাচ্ছে x 50 প্লাস মানে এততম পদটা, হ্যাঁ, বাই 2, x 50 প্লাস x 51 বাই 2, x1 x2 করে x 100 পর্যন্ত 100টা পদ, মাঝে দুটো পদ বাই 2, দুটো পদের সমষ্টি বাই 2। নেক্সট দেখো সত্য মিথ্যা চলে যাচ্ছে 3-এর দাগে, এক, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে যদি প্রথম দ্বিতীয় তৃতীয় বছরের সুদের হার r%, r/2%, r2/2% ও 2r3% হয়, তবে পি টাকার 3 বছরের সমল চক্রবৃদ্ধি, এটা হওয়ার কথা ছিল এইরকম, কিন্তু এটা দেওয়া আছে যেটা ভুল দেওয়া আছে, অবশ্যই হওয়ার কথা ছিল যে পি ইন্টু 1 প্লাস r1/100 ইন্টু 1 প্লাস, তারপরেরটা বলেছে r1/100, তাহলে তারপরটা বলেছে r2/2, হ্যাঁ, এটা r1, এইটা r2/2, যেহেতু নিচে 2টা গুণ হয়ে যাবে, r2/200, ঠিক আছে, 2টা নিচে গুণ হয়ে যেত কিন্তু গুণটা করা নেই, আর বলা হচ্ছে 2r3%, 2r3 যেহেতু 1 প্লাস 2 ইন্টু r3, তাহলে r3টা নিচের 100 সঙ্গে কেটে গিয়ে r3/50, এইটা হওয়ার কথা ছিল, এইটা হলে সত্য আমরা বলতাম। প্রথমটা ঠিক আছে, তৃতীয়টাও ঠিক আছে, কিন্তু দ্বিতীয়টা, এটা যদি নিচে 200 হয়ে যেত তাহলে সত্য হয়ে যেত, ঠিক আছে, দ্বিতীয়টা এই জায়গাটা 200 আছে, কিন্তু তোমাদের বইয়ে যেটা দেওয়া আছে 100ই দেওয়া আছে, তাই এটা মিথ্যা হচ্ছে, মিথ্যা। আচ্ছা 2-একটা দেখো, x² = x = 6 সমীকরণের বীজদ্বয় 0 ও 6, এই সমীকরণের বীজদ্বয় এটা যে x² = 6, এইটা আর x² = 6x, এইটা থেকে কোনাকুনি গুণ করলে এইটা আসবে, কিন্তু এইটা আর এইটা এক নয়, ঠিক আছে, এটা পুরোটা লেফটে আছে, এটা কেটে গিয়ে x ≠ 0, এখানে অবশ্যই এখানে মেনশন করা উচিত ছিল x ≠ 0, তখন এটা x হয়ে যাচ্ছে, এর একটাই বীজ x = 6, কারণ x = 0 যদি এখানে পুট করে দেওয়া হয়, 0 নিচে 0 চলে আসছে অসংজ্ঞাত, এই সমীকরণে একটাই বীজ, আর এইটা দেওয়া থাকলে কিন্তু দুটো বীজ হতো, ঠিক আছে, কোনাকুনি গুণটা করে ওরা যদি দিয়ে দিত,
ঠিক আছে, কিন্তু এখানে বলা আছে 0 আর 6 দুটো বীজ, তাই এটা মিথ্যা, এর একটাই বীজ। তিনেরটা, অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ সর্বদাই সূক্ষ্মকোণ। এটা একদমই সত্য, অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ সূক্ষ্মকোণ। এগুলো তোমাদের বইয়ে দেয়া আছে, স্টেটমেন্টটা তুলে দিয়েছে প্রয়োগে, এর প্রয়োগের প্রমাণগুলো করবে। এছাড়া আমাদের এগুলো প্রয়োগের যে আলাদা প্লেলিস্ট আছে সেখানেও করে দেওয়া আছে, সেখান থেকেও দেখে সলভ করতে পারো। ঠিক আছে, সেখানে দেখলে তোমরা বুঝে যাবে যে কোন প্রয়োগগুলো ইম্পর্টেন্ট, দেখবে প্রতি বছর তার মধ্যে থেকেই পড়েছে কিন্তু। ঠিক আছে, এটা সত্য। এরপরেরটা, একটি ঘড়ির কাঁটা 2 ঘন্টায় π/6 রেডিয়ান কোণ উৎপন্ন করে। ঘড়ির কাঁটা 2 ঘন্টায়, দেখো 12 ঘন্টায় ঘুরছে 360 ডিগ্রি, 1 ঘন্টায় ঘুরছে 360/12, হ্যাঁ, বা 12 ঘন্টায় ঘুরছে, একবারে বৃত্তীয়মানে চলে যাও 2π, 1 ঘন্টায় ঘুরছে 2π/12, হ্যাঁ, আর 2 ঘন্টায় ঘুরছে 2π ইন্টু 2π মানে 360 ডিগ্রি বাই 2, ঠিক আছে, বাই 12, 12 ঘন্টায় 2π, 1 ঘন্টায় 2π/12, আর 2 ঘন্টায় উপরে 2 দিয়ে গুণ করে দিলে এটা এসে যাচ্ছে 6, এটা এসে যাচ্ছে 3, তাহলে হয়ে যাচ্ছে π/3, মানে 60 ডিগ্রি হয়ে যাচ্ছে 2 ঘন্টায়, কিন্তু দেয়া আছে π/6, তাই মিথ্যা। নেক্সট দেখো 5এরটা, একটি একই ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলক ও একটি অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত। একই ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলক, এটা গোলক আর এটা অর্ধগোলক, ঠিক আছে, গোলকের ব্যাসার্ধ r হলে তার সমগ্রতলের ক্ষেত্রফল 4πr², আর এর ক্ষেত্রফল হবে এই জায়গাটা 2πr² এতটার জন্য, আর এইখানটাও একটা গোল আকারের থাকে, একটা যে কোনো গোলক কল্পনা করো নিরেট, তাহলে ওপরটাও একটা গোল আকৃতি, তার ক্ষেত্রফল হয়ে যায় 3πr², মানে এইটা 2πr² প্লাস ওইখানটা πr², 3πr², πr² তুলে দিলে 4:3 চলে আসছে। ঠিক আছে, তাহলে এখানে যেটা দেওয়া আছে এটা সত্য, হ্যাঁ, এটাই বলে দেওয়া আছে। নেক্সট, n অযুগ্ম সংখ্যা হলে যে কোনো তথ্যের মধ্যমা n/2 তম ও n+1/2 তম পদের পর্যবেক্ষণ। আচ্ছা, এইখানটা ওরা ঠিকঠাকই দিতে চেয়েছে, কিন্তু যেটা দেয়া আছে এই যে n+1/2 তম নয়, সত্য লিখলো এইটা হয়ে যায় n/2 তম, আর n/2 + 1 তম, এইটা অ্যাকচুয়ালি এইটা থাকে, এখান থেকে অ্যাকচুয়ালি এইটাই আসছে। ঠিক আছে, লেখাটা এইটাই, তাহলে এটা লসও করে দিয়েছে, লসও করে দিল, এখানটা 2 হওয়ার কথা ছিল, 2 একে 2, এটা যেটা দেয়া আছে সেটা ঠিক নয়। ঠিক আছে, এখানে 1 লেখা আছে, অ্যাকচুয়ালি এইটা হয় n/2 তম। যেমন আমি বলছি 10টা পদ, 10টা পদের মাঝের পদ কোনটা? মাঝের পদ হচ্ছে 5 নম্বর আর 6 নম্বর পদটা। আচ্ছা, এখানে 10 বসালে 10/2 5 নম্বর পদ, ঠিক আছে, আর এখানে 10/2 5 + 1 6 নম্বর পদ। কিন্তু যেটা দেয়া আছে তোমাদের যে n+1/2, যদি 10টা পদ হয় তাহলে 10 আর 1 11/2, মানে ভগ্নাংশ চলে আসছে, ভগ্নাংশ আকারে কোনো পদ তো হয় না। ঠিক আছে, তাহলে তোমাদের এখানটা ভুল দেওয়া আছে কিন্তু, যে n+1/2, এটা n+1/2 হয় না, এটা তাই এটা মিথ্যা হয়ে যাচ্ছে। যদি এইটা থাকতো তাহলে সত্য হতো। শুরু করে দিচ্ছি 4 দাগে, যেগুলো 2 নম্বর করে। চারের দাগের 1 বলেছে বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা n বছরে 3 গুণ হলে কত বছরে তা 81 গুণ হবে? আচ্ছা, ধরি আসল সমান p টাকা, ধরি আসল সমান p টাকা আর সুদের হার সমান r%। ঠিক আছে, আসল p টাকা, সুদের হার r%। অতএব p ইন্টু n বছরে p ইন্টু 1 + r/100 টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু 3 গুণ হচ্ছে 3p, pp কেটে দিলে 1 + r/100 টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু 3 হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি t বছরে 81 গুণ হবে, ধরে t বছরে 81 গুণ হবে, একবারে 81 গুণে চলে গেছে, t বছরে 81 গুণ হবে, বা অতএব এখানে কি হয়ে যাচ্ছে, p ইন্টু 1 + r/100 টু দি পাওয়ার t ইজ ইকুয়াল টু 81p, তবে 81 গুণ, pp কেটে দাও,
বা 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার টি, 81 মানে 3 টু দি পাওয়ার 4, হ্যাঁ, বা 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার টি ইজ ইকুয়াল টু, এই 3-এর জায়গায় এই মানটা বসাচ্ছি, 3-এর জায়গায় এই মানটা 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার 4, ঠিক আছে। তাহলে হয়ে যাচ্ছে বা 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার টি ইজ ইকুয়াল টু 1 প্লাস r বাই 100, এটা 4 ইন্টু গুণ হয়ে 4n হয়ে গেল, ঠিক আছে। তাহলে টি চলে আসছে, উভয় দিক তুলনা করলে টি ইজ ইকুয়াল টু 4n। অ্যান্সারটা লিখবে যে 4n বছরে 81 গুণ হবে, স্টেটমেন্টটা এটাই লিখবে যে 4n বছরে 81 গুণ হবে, ঠিক আছে। প্রত্যেকটা অঙ্কের কিন্তু উত্তর অবশ্যই লিখবে, যেটা বলে দিলাম এর শেষে এটা অ্যান্সার এলো, অতএব 4n বছরে 81 গুণ হবে, এই স্টেটমেন্টটা অবশ্যই লিখতে হবে প্রত্যেকটা অঙ্কের, যে অঙ্কে যেমন স্টেটমেন্ট হবে সেইভাবে লিখবে। প্রতি বছর n% হ্রাসপ্রাপ্ত হলে 8 বছর পর একটি মেশিনের মূল্য হবে v টাকা, ঠিক আছে। তাহলে 8 বছর পূর্বে মেশিনের মূল্য কত ছিল? ধরি 8 বছর পূর্বে মেশিনের মূল্য ছিল p টাকা। ধরি 8 বছর পূর্বে মেশিনের মূল্য ছিল p টাকা, এটা আমরা ধরে নিচ্ছি, ঠিক আছে। 8 বছর পূর্বে মেশিনের মূল্য ছিল p টাকা। আচ্ছা, এবার দেখো n% হারে হ্রাসপ্রাপ্ত হয়, n% হারে হ্রাস পাচ্ছে, n% হারে হ্রাস পায়। আচ্ছা, 8 বছর পর মূল্য v টাকা, 8 বছর পর মূল্য v টাকা, শর্তানুসারে হয়ে যাচ্ছে, শর্তানুসারে p ইন্টু 1 মাইনাস হয়ে যাবে, যেহেতু হ্রাস পাচ্ছে, 1 মাইনাস n বাই 100 টু দি পাওয়ার 8 বছর পর টু দি পাওয়ার r ইজ ইকুয়াল টু v। তাহলে p সমান কত হয়ে যাচ্ছে? v ইন্টু 1 মাইনাস r বাই 100 টু দি পাওয়ার মাইনাস r, এটা ওদিক থেকে ওদিকে যাচ্ছে যেহেতু মাইনাস হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর নয়, এটা n বাই 100, এটা n। তাহলে 8 বছর পূর্বে মেশিনের মূল্য ছিল, অ্যান্সার লিখবে অতএব 8 বছর পূর্বে মেশিনের মূল্য ছিল v ইন্টু 1 মাইনাস n বাই 100 তারপরে মাইনাস r, এত টাকা, ঠিক আছে। v ইন্টু 1 মাইনাস n বাই 100 টু দি পাওয়ার মাইনাস r। 3 দেখে যাচ্ছি, দেখো তোমাদের পর্ষদের টেস্ট পেপারে যতগুলো পেজ আছে প্রত্যেকটা পেজের সলিউশন তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। আমরা এখন শর্ট কোশ্চেন সলভ করছি, প্রত্যেকটা পেজের 36 নাম্বার করে শর্ট কোশ্চেন সলভ করছে। তো সমগ্র যতগুলো টোটাল 20টা পেজ আছে, 20টা পেজের শর্ট কোশ্চেনের সমস্ত সলিউশন করে দিয়ে তোমাদের কোন কোন পেজের বড় কোশ্চেন, কত দাগের কোনগুলো সলভ করে দিতে হবে সেগুলো আমাদের কমেন্টে অবশ্যই জানাবে, আমরা সেগুলো সলভ করতে থাকবো। এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস বি সমীকরণের কি শর্তে একটি বীজ অপরটির দ্বিগুণ হবে? আচ্ছা, সমীকরণটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু 0। হ্যাঁ, ধরি একটি অপরটির দ্বিগুণ, ধরি একটি বীজ, ধরি একটি বীজ আলফা, অতএব অপর বীজ দ্বিগুণ বলেছে, অপর বীজ 2 আলফা, ঠিক আছে। অতএব বীজদের যোগফল কত? আলফা প্লাস 2 আলফা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ, তাহলে মাইনাস এ বাই 1, বা 3 আলফা ইজ ইকুয়াল টু মাইনাস এ, বা আলফা ইজ ইকুয়াল টু মাইনাস এ বাই 3। এটা হচ্ছে যোগের কন্ডিশন গেল। আবার এবার গুণের কন্ডিশনটা, বীজদের গুণফল, আবার আলফা ইন্টু 2 আলফা ইজ ইকুয়াল টু সি বাই এ, মানে বি বাই 1, বা 2 আলফা ইজ ইকুয়াল টু বি হয়ে যাচ্ছে, 2 আলফা স্কোয়ার, দুটো আলফা আছে, এই আলফার ভ্যালুটা এখান থেকে পুট করে দাও, 2 ইন্টু মাইনাস এ বাই 3 তার স্কোয়ার ইজ ইকুয়াল টু বি, বা 2 ইন্টু এটা স্কোয়ার করলে এ স্কোয়ার বাই 9 ইজ ইকুয়াল টু বি, বা 2a স্কোয়ার ইজ ইকুয়াল টু 9b। শর্তটা এইটা চলে আসছে, দেখো 2a স্কোয়ার ইজ ইকুয়াল টু 9b।
ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস একটি বীজ অপরটির দ্বিগুণ হবে কি শর্তে? হ্যাঁ, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস বি, আমরা বীজের যোগফল একটি বীজ অপরটির দ্বিগুণ, আলফা প্লাস টু আলফা মাইনাস এ, তাহলে থ্রি আলফা ইজিক্যাল টু মাইনাস এ, আলফা ইজিক্যাল টু মাইনাস এ বাই থ্রি। আচ্ছা, বীজের গুণফল টু আলফা স্কোয়ার ইজিক্যাল টু বি, মানটা পুট করছি মাইনাস এ বাই থ্রি, এ স্কোয়ার বাই 9 হয়ে গেছে, টু এ স্কোয়ার বাই টু এ স্কোয়ার ইজিক্যাল টু 9 বি। অতএব এইটাই উত্তর। একটি বীজ মানে এই সমীকরণের ক্ষেত্রে একটি বীজ অপরটির দ্বিগুণ হওয়ার শর্ত টু এ স্কোয়ার ইজিক্যাল টু 9 বি, মানে এই ইকুয়েশনের ক্ষেত্রে এইটাই শর্ত। ঠিক আছে, চারটা। a plus b is to root over of ab is equal to 2:1. a plus b is to root over of ab is equal to 2:1, এটা দেওয়া আছে। a is to b চেয়েছে, বা এখানে a plus b বাই root over of ab 2/1 হোল স্কোয়ার করে দিলে উভয় দিকে এটা হয়ে যাচ্ছে a plus b হোল স্কোয়ার root over of ab হোল স্কোয়ার is equal to, এই দিকটারও স্কোয়ার একবারে বসিয়ে দিচ্ছি 4/1, এটা হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার বাই ab is equal to 4/1। কোনাকুনি গুণ করে দাও, এটার সঙ্গে গুণ করলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার is equal to 4ab, বা a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার মাইনাস 4ab is equal to 0, বা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার is equal to 0, বা এইটা শর্ত হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার is equal to 0। অতএব a মাইনাস b সমান 0, বা a সমান b, বা a বাই b is equal to 1, এটা আমরা লিখতে পারি a বাই b is equal to 1/1। অতএব a is to b is equal to 1:1। অতএব a is to b এর মান 1:1। ঠিক আছে, দেখো a is to b এর মান 1:1। নেক্সট দেখো, 4 হয়ে গেছে, 5 দেখা যাচ্ছে। এটা কিন্তু সহজ অঙ্ক ছিল। পাঁচ সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্রের একই পাশে অবস্থিত দুটি সমান্তরাল জ্যায়ের দৈর্ঘ্য 6 সেমি ও 8 সেমি, যা দুটির মধ্যবর্তী দূরত্ব। 5 সেমি ব্যাসার্ধ একটা, এইটা জ্যা, এটা 8 সেমি আর এটা 6 সেমি মনে করো, এটা ও, এটা মনে করো এ বি আর এটা মনে করো সিডি। এর উপর লম্ব টানা হচ্ছে, এই বিন্দুটা মনে করো পি আর এই বিন্দুটা কিউ, এটা যোগ করা হচ্ছে পৃথক পৃথকভাবে, দুটোই 5 সেমি। হ্যাঁ, আচ্ছা, ধরছি ও কেন্দ্রবৃত্তে, তার মানে আমাদের আলাদাভাবে একবার ওপি আর ওকিউ বের করতে হবে। দূরত্ব হচ্ছে পি কিউটা আমাদের দরকার, দুটো জায়ের মধ্যবর্তী দূরত্ব। ও কেন্দ্রবৃত্তে এ বি ও সিডি দুটি জ্যা, ঠিক আছে, এ বি সমান 8 সেমি আর সিডি সমান 6 সেমি। ঠিক আছে, ওপি পারপেন্ডিকুলার টু এ বি এবং ও কিউ পারপেন্ডিকুলার টু সিডি। ঠিক আছে, ওপি এবির ওপর লম্ব, অতএব যেহেতু এবির ওপর লম্ব, তাহলে এপি ইজ ইকুয়াল টু বিপি ইজ ইকুয়াল টু 8/2 সেমি সমান 4 সেমি। আর যেহেতু ও কিউ এর উপর লম্ব, সিকিউ ইজ ইকুয়াল টু ডিকিউ ইজ ইকুয়াল টু 6, মানে 6/2 সেমি সমান 3 সেমি। ঠিক আছে, আচ্ছা, এবার দেখো এই প্রথম এওপি ত্রিভুজ থেকে পাই, ত্রিভুজ এওপি থেকে পাচ্ছি যে ওপি স্কোয়ার প্লাস এ পি স্কোয়ার ইজ ইকুয়াল টু ওএ স্কোয়ার। তাহলে ওপি হয়ে যাচ্ছে আমাদের, ওপিটাই বের করতে হবে, ওপি প্লাস এপি কত, এপি 4 স্কোয়ার ইজ ইকুয়াল টু এটা 5 স্কোয়ার। ঠিক আছে, তাহলে ওপি স্কোয়ার প্লাস 16 ইজ ইকুয়াল টু 25, বা ওপি স্কোয়ার ইজ ইকুয়াল টু 25 - 16, বা ওপি স্কোয়ার ইজ ইকুয়াল টু 9। অতএব
ওপি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 3 বা ওপি ইজ ইকুয়াল টু 3। হ্যাঁ, তাহলে ওপিটা হয়ে যাচ্ছে 3 সেমি, ওপি সমান 3 সেমি। তাহলে এবার ত্রিভুজ সিও কিউ থেকে পাচ্ছি, সিও কিউ থেকে পাই, সিও কিউ থেকে কি পাচ্ছি যে ও কিউ স্কোয়ার প্লাস সি কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু ওসি স্কোয়ার। ও কিউটা বের করতে হবে, আর সি কিউ কত, সি কিউ হয়ে যাচ্ছে 6/3 ইজ ইকুয়াল টু 5 স্কোয়ার। ঠিক আছে, ও কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 স্কোয়ার 25, আর এইটা এদিকে এসে 3 স্কোয়ার 9 16। তাহলে ও কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 16 বা ও কিউ ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 4। অতএব ও কিউ সমান 4, অতএব ও কিউ সমান 4 সেমি। ঠিক আছে, আমাদের বের করতে হবে পি কিউটা। অতএব পি কিউ ইজ ইকুয়াল টু ও কিউ মাইনাস ও পি। ও কিউ হয়ে যাচ্ছে 4 সেমি মাইনাস 3 সেমি সমান 1 সেমি। ঠিক আছে, পি কিউ। তাহলে জ্যা দুটির মধ্যে দূরত্ব 1 সেমি। ঠিক আছে, এখানে বলেছে যে জ্যা দুটির মধ্যবর্তী দূরত্ব, অ্যান্সারটা লিখবে জ্যা দুটির মধ্যবর্তী দূরত্ব 1 সেমি। ঠিক আছে, সহজেই হয়ে যাবে। এখান থেকে প্রসেসটা দেখে রাখো। এই এওপি ত্রিভুজ থেকে ওপি বের করা হলো, আর সিও কিউ ত্রিভুজ থেকে ও কিউ বের করা হলো। পি কিউ মানে কি, ওপি থেকে ও কিউ থেকে ওপি বিয়োগ করে দাও, পি কিউ বেরিয়ে যাচ্ছে। পি কিউ হচ্ছে জ্যা দুটির মধ্যবর্তী দূরত্ব। এই অঙ্কটা কিন্তু একটু সহজ ছিল, কিন্তু বড় ছিল একটু অন্যগুলোর তুলনায়। আচ্ছা, 6টা ত্রিভুজ এবিসি এর বিসি বাহু সমান্তরাল সরলরেখা এবি ও এসি কে পি ও কিউ বিন্দুতে ছেদ করে। এবিসি এর সমান্তরাল সরলরেখা পি ও কিউ বিন্দুতে ছেদ করে। ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি ও এসি কে পি ও কিউ বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, পি ও কিউ বিন্দুতে ছেদ করে। আচ্ছা, এটা আমরা 7এরটা করে ফেলছি, যেহেতু আমরা লিখে ফেলেছি 7এরটা করে দিচ্ছি আগে। 7এরটাই, এটা 7এরটা চলছে। আচ্ছা, এপি বাই পিবি, অতএব এপি বাই পিবি ইজ ইকুয়াল টু এ কিউ বাই কিউসি। এটা সমান হবে কত দেওয়া আছে, 2/3। তাহলে এদের অনুরূপ বাহুগুলোর অনুপাত 2/3 দেওয়া আছে। তাহলে 2/3 হলে তাহলে এদের ক্ষেত্রফলের অনুপাত কত হবে। অতএব ত্রিভুজ এ পি কিউ বাই ত্রিভুজ, এখান থেকে একবারে আমরা তো এখানে আনুপাতিক মানটা বের করছি, এপি কিউ বাই এবিসি, এপি কিউ বাই, দ্বিতীয়টা এ নেই, দ্বিতীয়টা সম্পূর্ণটা কিউসি হচ্ছে দ্বিতীয় এর, তাহলে আমরা এটা নিচ্ছি না। উভয় দিক যোগ করলে দেখো এপি বাই পিবি প্লাস 1 সমান এটা 2/3 প্লাস 1 যোগ করলে দেখো এইটা হয়ে যাচ্ছে এপি প্লাস পিবি বাই এটা পিবি। ঠিক আছে, আর এটা 2 প্লাস 3, তাহলে এপি প্লাস পিবি হয়ে যাচ্ছে এবি। হ্যাঁ, এবি বাই পিবি হয়ে যাচ্ছে সমান 5/3। এবি বাই পিবি 5/3 মানে, তাহলে আমরা যদি এইটা নেই এবি বাই এপি, এইটা হয়ে যাবে 5/2। হ্যাঁ, 5/3, যখন পিবি ছিল 5/3, আর যে এপি নিচ্ছি 5/2। অতএব ত্রিভুজ এবি মানে ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ এপি মানে ওপরের ত্রিভুজটা এপি কিউ, এই বাহু স্কয়ারের সঙ্গে সমান হবে। এটা হয়ে যাবে 25/4। এটা তোমাদের একটা প্রয়োগ আছে। ঠিক আছে, ত্রিভুজ এবিসি অনুরূপ বাহুগুলোর বর্গের সঙ্গে সমানুপাতি হয় দুটো ত্রিভুজ অনুরূপ হলে। এখানে ত্রিভুজ এপি কিউ আর এবিসি অনুরূপ, ঠিক আছে, মানে সদৃশ। ঠিক আছে, এইটা হয়ে যাচ্ছে 25/4। আচ্ছা, এবার তাহলে যদি ধরি ত্রিভুজ এ বি সি ইজ ইকুয়াল টু 25K, একটা কনস্ট্যান্ট নিয়ে নিচ্ছে এত বর্গ একক, আর ত্রিভুজ এপি কিউ সমান 4K বর্গ একক। অতএব চতুর্ভুজ পিবিসি কিউ বা বিসি কিউপি সমান
ত্রিভুজ এবিসি মাইনাস ত্রিভুজ এপিকিউ। দেখো পুরো ত্রিভুজটা থেকে এপিকিউ বাদ দিলে এই চতুর্ভুজটা পড়ে থাকছে, সমান 25k মাইনাস 4k এত বর্গ একক সমান 21k বর্গ একক। ঠিক আছে, আচ্ছা এটা হলো। এবার চেয়েছে ত্রিভুজ এবিসি ও চতুর্ভুজ পিবিসিকিউ এর ক্ষেত্রফলের অনুপাত। অতএব ত্রিভুজ এবিসি ও চতুর্ভুজ পিবিসিকিউ এর ক্ষেত্রফলের অনুপাত, এইটা আমরা ধরে নিচ্ছি 25কে, 25কে ইস টু এইটা 21কে বের করেছি সমান 25:21। দেখো এটা অ্যান্সার চলে আসছে। সহজ অঙ্ক, কিন্তু এই ধরনের একটু অজানা অঙ্কগুলো করবে, এই অজানা অঙ্ক একটু আসতে পারে। নেক্সট দেখো, এবার আমরা 6-এর দাগে একটা বাদ চলে গেছিল, 6-এর দাগে একটা সলভ করছি। ছয় দাগে বলেছে এবিসি বৃত্তস্থ চতুর্ভুজ যার এবি ব্যাস। ছবিটা আঁকবে, এবি ব্যাস, এবি, এটা সি, এটা ই। এবিসি বৃত্তস্থ চতুর্ভুজ যার এবি ব্যাস এবিসি বৃত্তস্থ চতুর্ভুজ যার এবি ব্যাস। আচ্ছা, এই ও বিসি পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করে। এই ও বিসি নয়, এবিসিই, এবিইসি, এবিইসি বলা আছে। এবিইসি। আচ্ছা, এই আর বিসি ডি বিন্দুতে ছেদ করেছে। এই ও বিসি পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, আচ্ছা সিবিই 35 ডিগ্রি, কোণ সিবিই 35, সিবিই এই কোণটা, এইটা 35। ঠিক আছে, কোণ সিবিই 35, কোণ বিসিই 30, বিসিই, কোণ বিসিই সমান 30 ডিগ্রি, এইটা 30। আচ্ছা, এই বৃত্তচাপের সাপেক্ষে। এবার কি চেয়েছে এখানে, এডিসি ও এইসি, এডিসি এই কোণটা চেয়েছে। ঠিক আছে, এই কোণটা চেয়েছে। দেখো এডিসি ও এইসি এই কোণটা চেয়েছে, এই কোণটাও চেয়েছে। এবার দেখো ত্রিভুজ, এখানে কোণ এ ই বি অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ। ঠিক আছে, অতএব কোণ এ ই বি সমান 90 ডিগ্রি। এবার দেখো ত্রিভুজ বিসিই এর, ত্রিভুজ বিসিই এর এইটা একটা কোণ জানা, এইটা একটা কোণ জানা, আর এই পার্টটা জানা। তাহলে এই পার্টটা আমরা অবশ্যই পেয়ে যাব। 180 থেকে ওইগুলো বিয়োগ করলেই পেয়ে যাব কোণ ডি ই সি সমান 180 মাইনাস এই কোণটা 35, তার উপর এটা 90, আর এইটা বলা আছে 30 সমান 180 মাইনাস 5, 9 আর 3 12 আর 3 15, 155 ডিগ্রি সমান 55, 60, 70, 80, 25 ডিগ্রি। তাহলে হয়ে যাচ্ছে ডিসি বা এইসি, কোণ এ ই সি সমান 25 ডিগ্রি। এইখানে দেখো এই কোণটা আমরা জানতে পারলেই, যে বিডিই জানতে পারলেই তার সঙ্গে এডি সি সমান হয়ে যাবে। ত্রিভুজ বিডিই এর কোণ বিডিই সমান কত হবে, এই যে বিডিই একটা ত্রিভুজ, তার মধ্যে দুটো কোণ জানা, এই কোণটাও জানি, এই কোণটাও জানি, সমান কত হবে, বিডিইটা কোণ এইটা মাইনাস
এই কোণটা 90 ডিগ্রি অর্ধবৃত্তস্থ কোণ, আর এটা 35 বলে দেওয়া আছে। 35 সমান 180 ডিগ্রি মাইনাস 5, 9 3 12, 25 আর 5 30, 13 আর 5 18, 55 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এইটা যেহেতু 55, তাহলে এই কোণটা আর এই কোণটা বিপরীত কোণ, অতএব কোণ এডিসি, এডিসিও 55। ঠিক আছে, অতএব যে দুটো কোণ চেয়েছে এ ই সি সমান 25 আর কোণ এ ডি সি সমান 55। ঠিক আছে, এইসি 25, এডিসি 55। তাহলে এইসিটা একবার দেখে নাও কত আসছে। এইসি কি কি বলে দিয়েছে, বলা আছে একটা 35 আর একটা 30 বলে দিয়েছে। সিবিই, সিবিই 35 আর বিসি ই 30। তাহলে এই কোণটা কত হবে? 3 আর 3 6, 9 6 15, 155। তাহলে এটা 25 ডিগ্রি হয়ে যাচ্ছে, তাই তো? 9 3 12 3 15, 15 155, 180 মাইনাস 155, এটা 25 ডিগ্রি আসছে। তাহলে বিইসি মানে এইসি 25 ডিগ্রি। ঠিক আছে, আর এটা 90, 9 3 12, 125, 25 আর 5 30, 30 55 ডিগ্রি আসছে। এই দুটো অ্যান্সার। ঠিক আছে, তোমাদের অ্যান্সারগুলো দেওয়া আছে, এই অ্যান্সারগুলো ঠিকঠাক দেওয়া নেই। 65 আর 35 দেওয়া আছে। ঠিক আছে, নেক্সট দেখো। 7 হয়ে গেছে, 8টায় চলে যাচ্ছে সরাসরি। আটের দাগেরটা, tan স্কোয়ার থিটা মাইনাস √3 + 1, tan স্কোয়ার থিটা মাইনাস √3 + 1 tan থিটা প্লাস √3 সমান 0, বা গুণটা করে দাও। tan স্কোয়ার থিটা মাইনাস √3 tan থিটা মাইনাস tan থিটা প্লাস √3 সমান 0। ঠিক আছে, tan থিটা কমন নাও, প্রথম দুটো থেকে tan থিটা কমন। হ্যাঁ, tan থিটা মাইনাস √3 পড়ে থাকছে, -1 কমন নাও, tan থিটা মাইনাস √3 হয়ে যাচ্ছে আবারও। নর্মাল মিডল ফ্যাক্টর হচ্ছে। ঠিক আছে, tan থিটা মাইনাস √3 কমন, তাহলে এখানে হয়ে যাচ্ছে tan থিটা -1 0। অতএব দুটোকে আলাদা আলাদাভাবে 0 করো। tan থিটা মাইনাস √3 সমান 0, বা tan থিটা সমান √3, বা tan থিটা সমান tan কত মান √3 60। অতএব থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। এইটা একটা আনসার। আবার tan থিটা -1 সমান 0, বা tan থিটা সমান 1, বা tan থিটা সমান tan 45। অতএব থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। অতএব নির্ণয় সমাধান থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি, 60 ডিগ্রি। এই দুটো মান আসছে দেখো থিটার মান। আচ্ছা, থিটার মানটা বলে দিয়েছে যে 45 থেকে 90 এর মধ্যে, তাহলে এই মানটার গ্রাহ্য হচ্ছে না। নির্ণয় সমাধান থিটা সমান 60 ডিগ্রি শুধুমাত্র, যেহেতু এটা বলে দিয়েছে, এটা অগ্রাহ্য। যেহেতু 45 ডিগ্রি লেস দ্যান থিটা লেস দ্যান 90 ডিগ্রি। থিটার মানটা 45 থেকে 90 এর মধ্যে, 45 থেকে 90 এর মধ্যে এইটা পড়ছে, এইটা 45 সঙ্গে সমান হচ্ছে না, লেস দ্যান বলে দিয়েছে, থিটা সমান 60 ডিগ্রি। ঠিক আছে, নেক্সট দেখো 9টা। মান নির্ণয় করতে দিয়েছে। 1/1 প্লাস সাইন স্কোয়ার 20 ডিগ্রি প্লাস 1/1 প্লাস সেক স্কোয়ার 70। ঠিক আছে, সাইন স্কোয়ার 20 ডিগ্রি বলে দিয়েছে। ঠিক আছে, আচ্ছা এইটা আমরা 1/1 প্লাস সাইন স্কোয়ার 20তেই রাখছি, হ্যাঁ, প্লাস এটা 1/1 প্লাস এই যে সেক স্কোয়ার 70টাকে 90 মাইনাস 20 করে নিচ্ছি, ইজ ইকুয়াল টু 1/1 প্লাস
সাইন স্কোয়ার 20 প্লাস 1/1 প্লাস সেক 90 মাইনাস থিটা কোসেক থিটা কোসেক স্কোয়ার 20 করে নিলাম। ঠিক আছে, সেক 90 মাইনাস থিটা কোসেক থিটা কোসেকে নিয়ে চলে এলাম। 1/1 প্লাস সাইন স্কোয়ার 20 প্লাস 1/1 প্লাস কোসেকটাকে 1/sin করে দিলাম। ঠিক আছে, 1/1 প্লাস সাইন স্কোয়ার 20 প্লাস 1 এখানে লসাগু করলে সাইন স্কোয়ার 20 ডিগ্রি লসাগু 1 এর সঙ্গে গুণ হয়ে সাইন স্কোয়ার 20 ডিগ্রি প্লাস 1 হয়ে যাচ্ছে, ইজ ইকুয়াল টু 1/1 প্লাস সাইন স্কোয়ার 20 প্লাস, এটা উল্টে যাবে, সাইন 20টা উপরে হয়ে যাবে, সাইন স্কোয়ার 20 ডিগ্রি, আর এটা হয়ে যাচ্ছে 1 প্লাস সাইন স্কোয়ার 20। সাইন স্কোয়ার 20 প্লাস 1 ছিল, 1 প্লাস সাইন স্কোয়ার 20 আর সাইন স্কোয়ার 20 প্লাস 1, মানে বি প্লাস এ আর এ প্লাস বি একই, সেজন্য আগে পরে করলে কোনো অসুবিধা নেই। সাইন স্কোয়ার 20 ডিগ্রি 1 প্লাস সাইন স্কোয়ার 20 ডিগ্রি, ওপর নিচ কেটে গিয়ে 1, তাহলে লিখবে যেটা দেওয়া ছিল এর মান 1। ঠিক আছে, যেটা দেওয়া ছিল যে 1/1 প্লাস সাইন স্কোয়ার 20 মান নির্ণয় করে দিয়েছে, মান 1 এসে গেছে। নেক্সট দেখো 10-এরটা। একই ব্যাসার্ধ উচ্চতা বিশিষ্ট লম্ববৃত্তাকার চোঙ, শঙ্কু ও গোলকের আয়তনের অনুপাত। ধরি চোঙ, শঙ্কু এবং গোলকের ব্যাসার্ধ r একক এবং উচ্চতা সমান h একক। ঠিক আছে, গোলকের ব্যাসার্ধ এখানে যথাক্রমে দেবে, যথাক্রমে r একক এবং উচ্চতা h একক। আচ্ছা আচ্ছা, গোলকের গোলকের উচ্চতাটা যেটা, এই যে একটা গোলক, তো এটা একটা গোলক, এর উচ্চতা মানে এই ব্যাসটাই এর উচ্চতা। ঠিক আছে, h ইজ ইকুয়াল টু 2r, গোলকের ক্ষেত্রে h, তাহলে তার মানে সবারই h ইজ ইকুয়াল টু 2r হবে। ঠিক আছে, অতএব চোঙ, শঙ্কু এবং গোলকের আয়তনের অনুপাত। চোঙ হয়ে যাচ্ছে পাই r স্কোয়ার h, শঙ্কুর হয়ে যাচ্ছে 1/3 পাই r স্কোয়ার h, গোলকের 4/3 পাই r কিউব। এর ক্ষেত্রে h নেই, তো এই জায়গাগুলোতে পাই r স্কোয়ার আপাতত প্রথমে তুলে দাও। h ইজ টু 1/3 h ইজ টু 4/3 r, প্রত্যেকটা h এর জায়গায় 2r বসিয়ে দিচ্ছি। 2r ইজ টু 1/3 ইন্টু 2r ইজ টু 4/3 ইন্টু r, প্রত্যেকটা থেকে 2r তুলে দাও, 1 ইজ টু 1/3, 2r তুলে দিলে 2/3। ঠিক আছে, আচ্ছা 2rটাই ব্যাস, গোলকের ব্যাসটাই উচ্চতা। ঠিক আছে, তাহলে এবার 3 দিয়ে গুণ করে দিলে 3:1:2 এইটা আসছে, কিন্তু 2r দিয়ে ভাগ করা হয়েছে, 2r 4r কে 2r দিয়ে ভাগ করলে 2 পড়ে থাকে, তাহলে 3:1:2, চোঙ শঙ্কু গোলকের আয়তন অনুপাত 3:1:2। ঠিক আছে, এখানে 3:1:4 দেওয়া আছে, এটা হবে না, 3:1:2ই হবে। নেক্সট দেখো 11টা। একটি সমকোণী চৌপলের কর্ণের দৈর্ঘ্যের বর্গ ও সমতলের ক্ষেত্রফল সাংখ্যমান সমান, দেখা হচ্ছে চৌপলটি একটি ঘনক। ধরি সমকোণী চৌপলের দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু a একক, প্রস্থ সমান b একক এবং উচ্চতা সমান c একক। ঠিক আছে, আচ্ছা কর্ণ সমান কত? অতএব কর্ণ √a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার এত একক, আর সমগ্র তলের ক্ষেত্রফল সমান 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca এত বর্গ একক। সাংখ্যমানগুলো সমান বলেছে। ঠিক আছে,
সমকোণী ক্ষেত্রফলের কর্ণের বর্গ ও সমকোণের ক্ষেত্রফল সংখ্যা সমান। শর্তানুসারে এর বর্গ করলে হয়ে যাচ্ছে a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার ইজ ইকুয়াল টু 2ab প্লাস 2bc 2ca। ঠিক আছে, আচ্ছা এবার যদি বাঁ দিকে নিয়ে আসা হয়, এটা হয়ে যাচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab, ঠিক আছে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার প্লাস, এখানে 2 দিয়ে গুণ করতে হতো যাতে এই যে গুণফলটা 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca, 2ab 2bc 2ca, এখানে অ্যাকচুয়ালি এটা যে ab প্লাস bc প্লাস ca হাফ নিয়ে এটাকে গুণ করে দিতে হতো। এখানে একটা হাফ নিয়ে প্রত্যেকটা 2 চলে আসবে, 2 ইন্টু প্রত্যেকটা মানে বাইরে এটা 2 ইন্টু, ঠিক আছে, হাফ নিয়ে অ্যাকচুয়ালি স্কোয়ার করলে স্কোয়ারের সাথে সাথে যদি উভয় দিকে 2 দিয়ে গুণ করে দেওয়া হয় স্কোয়ারের সাথে সাথে, যে এখানটা অ্যাকচুয়ালি a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার বর্গ করে দেওয়া হচ্ছে সমকোণী চৌপালের কর্ণের বর্গটা আর সমকোণের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। তাহলে এখানে এইরকম একটা পরিস্থিতির সৃষ্টি হবে মাইনাস ab মাইনাস বিসি মাইনাস সি, এইটা হতে হবে, ঠিক আছে, তবে এটা সমান হবে। এখানে অ্যাকচুয়ালি বলা উচিত ছিল যে কর্ণের বর্গটা, কর্ণের বর্গ এবং সমগ্রতলের কর্ণের বর্গটা সমগ্রতলের ক্ষেত্রফলের অর্ধেকের সমান বলা উচিত ছিল, যে এইটা বাই 2, তবে কিন্তু এইটা আসবে, ঠিক আছে। বর্গটা এইটা হলো, এটা কেটে গিয়ে বাকি মানগুলো এদিকে আনা হলো। এবার হাফ দিয়ে গুণ করলে 2a স্কোয়ার, না হলে কিন্তু এটা আসবেই না, ঠিক আছে, যে কর্ণের বর্গ সমগ্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমানের অর্ধেকের সঙ্গে সমান, ঠিক আছে, কর্ণের বর্গটা ক্ষেত্রফলের সাংখ্যমান সমান না, অর্ধেকের সঙ্গে সমান, মাইনাস 2ab মাইনাস 2bc, বা বর্গের দ্বিগুণ বলে দিলেও হতো, কর্ণের বর্গের দ্বিগুণ, বর্গের দ্বিগুণ বললে হতো, যে বর্গ করে নিলাম তার সঙ্গে 2 গুণ করলাম, তাহলেও কিন্তু হয়ে যেত, 2 কেটে গিয়ে এদিকে চলে আসতো, যে কোনো একটা বলতে হতো। কর্ণের দৈর্ঘ্যের বর্গের দ্বিগুণ সমগ্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমানের সমান, অথবা কর্ণের দৈর্ঘ্যের বর্গটা সমগ্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমানের অর্ধেকের সঙ্গে সমান। দুটো বাক্যের একটা বাক্য বলতে হতো। 2bc মাইনাস 2ca ইজ ইকুয়াল টু 0। তাহলে হাফটা ওদিকে গুণ করলে 0 চলে আসছে। তাহলে এবার এটাকে ভেঙে নিলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার মাইনাস 2bc প্লাস c স্কোয়ার মাইনাস 2ca প্লাস a স্কোয়ার সমান 0, বা এটা হয়ে যাচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার b মাইনাস c হোল স্কোয়ার c মাইনাস a হোল স্কোয়ার 0। তাহলে a মাইনাস b এরা কতগুলি বর্গের সমষ্টি শূন্য হলে তারা পৃথক পৃথকভাবে শূন্য হয় তোমরা জানো। তাহলে এটা 0, বা a মাইনাস b সমান 0, বা a সমান b, ঠিক আছে। আবার আমাদের করতে হবে কি, এই যে সমকোণী চৌপালের দৈর্ঘ্য প্রস্থ উচ্চ আলাদা আলাদা, তো কর্ণের ক্ষেত্রে কি হয়, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা একই হয়, সমান হয়। তাহলে আমরা যদি এখানে a ইজ ইকুয়াল টু b ইজ ইকুয়াল টু c দেখাই, তাহলে সেই সমকোণী চৌপালটা একটা ঘনক হয়ে যাবে। এখানে লক্ষ্য হচ্ছে a সমান b সমান c দেখানো, এখানে a সমান b হয়ে গেছে। আবার 0, বা b মাইনাস c সমান 0, অতএব b সমান c। তাহলে এই দুটো থেকে আমরা কি পাচ্ছি, অতএব a সমান b সমান c, অতএব সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সমান, অতএব সমকোণী চৌপলটি একটি ঘনক, ঠিক আছে। নেক্সট দেখো 12টা, আজকের ক্লাসের লাস্ট অঙ্ক প্লাস 422 পেজে ম্যাথের যে কোশ্চেন সেট তার 4-এর দাগের লাস্ট অঙ্ক। এই পেজটার যে অঙ্কগুলো ছিল, অঙ্কগুলো স্ট্যান্ডার্ড অঙ্ক ছিল, এই টাইপের তোমরা খুব ভালো করে তৈরি করবে।
summation of I is equal to n xi minus x bar, xi minus x bar, এটা দেখাতে বলেছে এর মানটা কত। ঠিক আছে, x বার মানে কি, x বার সমান এটা লিখবে যে x1 প্লাস x2, আমরা জানি বলে লিখবে, আমরা জানি বা তাহলে x1 n x বার, তাহলে এখানে হয়ে যাচ্ছে যে x1 মাইনাস x বার প্লাস এইটা x2 মাইনাস x বার প্লাস xn মাইনাস x বার সমান, এবার যদি প্রত্যেকটা ব্র্যাকেটকে সেপারেট করে নেই হয়ে যাচ্ছে x1 প্লাস x2 প্লাস ডট 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 প্লাস xn মাইনাস x বার প্লাস ডট 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 মাইনাস মাইনাস ডট 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 মাইনাস হবে, মানে এনটা মাইনাস এক্স বার। তাহলে এইটার মানটা কত, এন এক্স বার, আর এইটাও যেহেতু এখানে এনটা একের সঙ্গে আছে, দুইয়ের সঙ্গে আছে, এন এর সঙ্গে আছে, তাহলে এনটা এক্স বার হবে মাইনাস এন এক্স বার সমান 0। অতএব আই ইজ ইকুয়াল টু 1 টু এন এক্স আই মাইনাস এক্স বার সমান 0। ঠিক আছে, প্রমাণিত। দেখো এইভাবেই করবে। ঠিক আছে, এক্স বার মানে আমরা এটা জানি কোনাকুনি গুণ করে x1 প্লাস x2 প্লাস ডট ডট xn এর মান বের করেছি। ঠিক আছে, একই রকম ভাবে এবার এইটাকে ভেঙেছি, x1 একবার x2 প্রত্যেকের সঙ্গে x বার আলাদা আলাদা ভাবে আছে, x1 এর সঙ্গে x2 এর সঙ্গে ডট 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 xn এর সঙ্গে x1 x2 xn আলাদা করে নিয়েছি, x বার গুলো আলাদা করে নিয়েছি। এটা যেহেতু n টার সঙ্গে ছিল, একের সঙ্গে দুইয়ের সঙ্গে n এর সঙ্গে, মানে n বার x বার আছে, তাই n x বার, আর এইটার মানটা এখান থেকে n x বার, দুটো কেটে গিয়ে 0। ঠিক আছে, আজকের মতো আমরা এখানেই স্টপ করছি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।